ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। দুদিনের জন্য ঘুরতে চলে গিয়েছিলাম পুরুলিয়াতে, পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করতে। এই পুরুলিয়ার মনোরম সৌন্দর্য উপভোগ করতে সাধারণত সিজন পারপাস এসে থাকেন পর্যটকেরা ঘুরতে। তারই মধ্যে এখানে কোন কোন সিজনে বেশি পর্যটকরা ঘুরতে এসে থাকে তার মধ্যে হচ্ছে বসন্ত ঋতু, দ্বিতীয় হচ্ছে বর্ষা ঋতু, আর তৃতীয় হচ্ছে পুজোর পরে, অর্থাৎ ওই নভেম্বর মাস এরম সময়ে সব থেকে ভিড় জমিয়ে থাকে পুরুলিয়াতে পর্যটকেরা। আর শীতেও কিন্তু বেশ কিছু মানুষ এখানে এসে থাকেন পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু এই ঋতুগুলির মধ্যে সব থেকে কিন্তু বেশি ভিড় হয়ে থাকে বর্ষাকাল আর বসন্তকালে। বসন্ততে পলাশ ফুলের সমাহার উপভোগ করতে বেশি মানুষ এখানে এসে থাকে, কিন্তু এবছরে পলাশ কিন্তু একেবারেই ফোটেনি। আমরা রেডি হয়ে আমাদের পরিবারের নতুন সদস্য এই গাড়িটিকে কিছুদিন আগে কিনেছিলাম, সেই গাড়িতে করেই চলে গেলাম পুরুলিয়া ঘুরতে। পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা রানাঘাট থেকে বেলা 1টার সময় বেরিয়েছিলাম। মাঝখানে আমরা হল্ট করেছিলাম বর্ধমানে একটি ধাবাতে, আর ধাবার সামনের দৃশ্য, সবুজ ধানের ক্ষেতটি বর্ধমানে ধাবার সামনে ছিল, তারই ভিডিও ফুটেজ এটি। এবার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুর্গাপুর হাইওয়ে। দুর্গাপুরের রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু ইউটিউবার টুম্পা লাইফস্টাইলের কথা মনে পড়ছিল। টুম্পাদির বাড়ি কিন্তু এই দুর্গাপুরে। আর এই যে পাওয়ার প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ আমরা বাঁকুড়া জেলার মধ্যে রয়েছি। আর রাত্রি যখন 11টা বাজে তখন এসে পৌঁছেছিলাম বাঁকুড়া জেলায়। আর পুরুলিয়ার গন্তব্যস্থলে পৌঁছাতে কিন্তু আমাদের রাত্রির 1টা বেজে গিয়েছিল। আমরা এখন পুরুলিয়ার মধ্যে রয়েছি, এখন প্রায় রাত্রির 1টা ছুঁই। আর এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে যখন আমরা উঠছিলাম সেই সময়কার দৃশ্য। একেবারে নিস্তব্ধ, নির্ঝুম, কোনো জনপ্রাণী নেই, সবাই ঘুমিয়ে রয়েছে। সেই সময় আমরা কিন্তু এই অযোধ্যা পাহাড়ের রিসর্টটিতে এসে পৌঁছালাম। আমরা যে রিসর্টটিতে উঠেছিলাম এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের বনলতা রিসর্ট। আমাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল তার সামনেই কিন্তু ভীষণ সুন্দর একটি ভিউ ছিল। একটি বটগাছের ছায়ার তলায় ছিল আমাদের রিসর্টের ঘরটি, আর রিসর্টের সামনেই ছিল একটি ফরেস্ট। আর এই ফরেস্টের মধ্যে কিন্তু শাল, পেয়াল, হরিতকি আরও নানান ধরনের গাছ ছিল এই রিসর্টের ফরেস্টটির মধ্যে। আর ঘুম থেকে উঠেই নানান রকম পাখির কলরব শুনতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আমি একটু রিসর্টটির চারপাশে ভিডিও ফুটেজ নিয়েছিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার আমরা সকলেই রেডি হয়ে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপরে বেশ কিছু কিন্তু দর্শনীয় স্থান রয়েছে, আর সেই দর্শনীয় স্থানগুলোকে ঘুরে দেখবার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম সকলে মিলে।
আমরা গাড়িতে উঠে বসেছি, গাড়ি চলতে শুরু করেছে, আর দুই পাশ জুড়ে রয়েছে শাল, পলাশ, পেয়ালের গাছ, এছাড়া আরও নানান রকম দুষ্প্রাপ্য গাছ কিন্তু রয়েছে এই পুরুলিয়ার জঙ্গলেতে। পুরুলিয়ার সৌন্দর্যের কথা যতই বলি ততই যেন কম বলে মনে হয়। আমি পাহাড় প্রেমী, আমার সমুদ্র অত ভালো লাগে না। যারা আমারই মতন পাহাড় ভালোবাসেন তারা অবশ্যই একবার পুরুলিয়ার থেকে ঘুরে আসবেন। যারা এখনো পর্যন্ত পুরুলিয়া ভ্রমণে যাননি আমি তাদের উদ্দেশ্যেই বলছি। আমিও এই প্রথমবার পুরুলিয়াতে ঘুরতে গিয়েছিলাম। অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পুরুলিয়া। কথা বলতে বলতে এবার আমরা অযোধ্যা পাহাড়ের উপরে যে ফার্স্ট দর্শনীয় স্পটটিতে এসেছিলাম, সেই স্পটটির নাম হচ্ছে মার্বেল লেক। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমি এদের সঙ্গেই ঘুরতে এসেছিলাম। এরা সবাই হলো আমার পুরুলিয়া ভ্রমণের সঙ্গী। এখানে বেশ কিছু খাওয়ার দাওয়ার, আর এখানে প্রচণ্ড রোদ ছিল, তার জন্য টুপি আর পুরুলিয়ার বিখ্যাত মুখোশেরও কিন্তু স্টল ছিল। আর এই স্টলগুলোর ওপরে শাল পাতা দিয়ে কিন্তু ছাউনি তৈরি করা ছিল। হ্যালো, এখন আমরা যাচ্ছি মার্বেল লেক। এই পাহাড়ের পাথরগুলো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল পাথর, আর সেই কারণেই এর নামকরণ হয়েছে মার্বেল লেক। আর মার্বেল পাথর যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছিল সেই সময় ব্লাস্ট করা হয়, আর এই ব্লাস্ট করার পরেই কিন্তু এই লেকটি সৃষ্টি হয়েছিল। কি অদ্ভুত সুন্দর এই মার্বেল লেকটিকে দেখতে, কি বলে আপনাদের যে এর ব্যাখ্যা দেব আমার সত্যিই জানা নেই। প্রকৃতির অপরিসীম সৌন্দর্য এই পুরুলিয়ার কোনায় কোনায় রয়েছে, এটুকুনি বলতে পারি। প্রচুর পরিমাণে এখানে দর্শনীয় জায়গা রয়েছে, সবগুলো আমাদের দেখা সম্ভব হয়ে ওঠেনি। শুধু অযোধ্যা পাহাড়ের ওপরে যে কটি স্পট ছিল তার কিছু অংশ আমরা দর্শন করেছিলাম দুটো দিনে। একটি কথা আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি, পুরুলিয়ার এই মার্বেল লেকের সৌন্দর্য অবশ্যই উপভোগ করছিলাম, কিন্তু তার সাথে সূর্যের কিন্তু প্রখর তেজ ছিল। এখনই কিন্তু প্রচুর গরম পড়ে গিয়েছিল। আপনারা যখন এই পুরুলিয়াতে ভ্রমণে আসবেন অবশ্যই দিনের বেলা স্পটগুলো ঘুরতে যাওয়ার আগে হাতে ছাতা, সানগ্লাস ও টুপি এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। তা না হলে কিন্তু শরীরে নানান রকম সমস্যা হতে পারে, কারণ এখানকার যে সূর্যের তেজ প্রচণ্ড পরিমাণে ছিল, আর এখানকার ঘাম হয় না, পুরো শুষে নেওয়া একটা শুকনো টাইপের গরম। এটা কিন্তু শরীরের জন্য ডিহাইড্রেশনের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সেই কারণেই যখনই পুরুলিয়াতে আসবেন এটা কিন্তু অবশ্যই খেয়াল করে এই তিনটে জিনিস নিয়ে আসবেন।
আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যেটা আমাদের কাছে ভীষণই দুঃখের জিনিস। এবছরে কিন্তু পুরুলিয়াতে কোনো রকম পলাশ ফুল একটি গাছেতেও ফোটেনি। পলাশবিহীন পুরুলিয়াতে ঘুরে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, এগুলোই কিন্তু পলাশ গাছ। আর অন্যান্য বছরেতে যখন পলাশ ফোটে এই গাছগুলো লালে লাল হয়ে থাকে, যেন দেখে মনে হবে এই গাছের মাথাতে কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। এমনভাবেই সুসজ্জিত হয়ে থাকে পলাশ ফুলের সাজেতে। কিন্তু এবছর পুরো একেবারেই পলাশ শূন্য, পলাশবিহীন পুরুলিয়া। এবার আমরা পাহাড়ের উপরে একটি রাম সীতার মন্দিরে চলে আসলাম। আমি দূর থেকে এর ভিডিও ক্লিপ তুলে নিলাম ও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
এর পরের গন্তব্যস্থল হচ্ছে আমাদের মাঠা পাহাড়। আর মাঠা পাহাড়ের সংলগ্ন একটি বিখ্যাত রিসর্ট রয়েছে, মাঠা রিসর্ট। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে এই মাঠা পাহাড়ের নিচে যে মাঠা রিসর্টটিকে নিয়ে নানান রকমভাবে ব্লগাররা ভিডিও করে ছেড়ে রেখেছে এবং তাতে আকর্ষিত হয়ে আমি দর্শন করতে গিয়েছিলাম। সত্যি বলছি, এতটাও আহামরি কোনো কিছু দেখার মতন ছিল না, শুধু ওই পাহাড়ের সৌন্দর্যই ছিল। আর রিসর্টটির সামনে যখন আমরা গিয়েছিলাম, আমার ডগ রয়েছে, ডগ নিয়ে কোনো রকম অ্যালাউ ছিল না এবং খুব ভালো ব্যবহারও ওখানে আমরা পাইনি। তাই জন্য বলবো অন্যান্য রিসর্টগুলো কিন্তু ভিজিট করতে পারেন। বরং আমরা যে রিসর্টটিতে উঠেছিলাম সেই রিসর্টটির যারা কর্মচারী রয়েছে তাদের যথেষ্ট ভদ্র আচরণ ছিল এবং সব রকম সুযোগ সুবিধা আমরা পেয়েছি। বনলতা রিসর্টটির পরিবেশটাও ছিল মাঠা রিসর্টের চাইতে অনেক গুণ ভালো। আর যাদের বাড়িতে আমাদের মতন পোষ্য রয়েছে তারা অবশ্যই কিন্তু বনলতা রিসর্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বনলতা রিসর্টটির পরিবেশটা যতটা সুন্দর ছিল, এখানকার খাওয়া দাওয়া, আতিথেয়তা, আপ্যায়ন, রিসর্টের কর্মচারীদের ভদ্রতা এবং সুলভ আচরণ, এছাড়া রিসর্টের মধ্যে কিন্তু বনফায়ার, সাঁওতালি ডান্স এগুলোর ব্যবস্থাও রয়েছে। বনফায়ার এবং সাঁওতালি ডান্স এগুলোর জন্য এক্সট্রা চার্জ দিলে এরা কিন্তু ব্যবস্থা করে দিয়ে থাকে এখানকার আগত টুরিস্টদের জন্য। বনলতা রিসর্টের ফোন নাম্বারগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি আপনারা ঘুরতে চান তো তাহলে বনলতা রিসর্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। পুরুলিয়া নিয়ে আমি আরও বেশ কয়েকটি পর্বের ভিডিও নিয়ে আসবো, কারণ এত বড় ভিডিও একসঙ্গে দেখানো কখনোই সম্ভব নয়। কারণ এই পুরুলিয়ার বিস্তীর্ণ অংশ জুড়েই রয়েছে শুধু প্রকৃতির সৌন্দর্য। পুরুলিয়ার এই প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে গেলে কিন্তু একদিন অথবা দুদিনে কিন্তু পুরুলিয়া ঘুরে দেখা অসম্ভব বিষয়। তেমনই আবার একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ পুরুলিয়াকে দেখানোটাও কিন্তু একেবারেই অসম্ভব বিষয়। পুরুলিয়া ঘুরতে আসলে এখানে কিন্তু বেশ কয়েকবার আসতে হবে, তবে গিয়ে গোটা পুরুলিয়াটিকে ঘুরে দেখা যাবে। কারণ এই পুরুলিয়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে শুধুই প্রকৃতি, অপরূপ সৌন্দর্য, এছাড়া কিছু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। তাছাড়া পুরুলিয়ার ঐতিহ্যবাহী কিছু জিনিস তো রয়েছে। এই সমস্ত কিছু কভার করতে গেলে, পুরো পুরুলিয়া ঘুরে দেখতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু হাতে সময় নিয়ে আসতে হবে অথবা বেশ কয়েকবার আসতে হবে, তবেই সম্পূর্ণ পুরুলিয়াকে উপভোগ করতে পারবেন। পুরুলিয়া ভ্রমণের প্রথম পার্টটিকে আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী পার্টগুলো দেখবার জন্য আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আর সবশেষে পুরুলিয়া ভ্রমণের কিছু পিকচার আমি আমার সেলফি ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাহলে পরবর্তী পার্ট নিয়ে হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব
ভালো থাকবেন।